হ্যালো ভিউয়ার্স, এভিএন গাইডে সবাইকে স্বাগত জানাই। এখন আমি ভারতের নদ-নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ধরনের আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নদীমাতৃক দেশ ভারতের নদ-নদীগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, যথা উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদ-নদী। উত্তর ভারতের নদ-নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু নদ, গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদী। সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের উত্তরে অবস্থিত সিনকাবাব জলধারা থেকে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিমে প্রথমে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে কাশ্মীরে প্রবেশ করেছে। সিন্ধু নদের মোট দৈর্ঘ্য 2880 কিমি এবং এর মধ্যে 709 কিমি ভারতে প্রবাহিত। ভারতের মধ্য দিয়ে 709 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর সিন্ধু নদ নাঙ্গা পর্বতের উত্তর প্রান্ত ঘুরে কাশ্মীর সীমানা ত্যাগ করে দক্ষিণ পশ্চিম বাহিনী হয়ে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। সিন্ধু নদের শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা প্রভৃতি উপনদীগুলির মধ্যে উপনদীগুলো ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। শতদ্র নদীর উপর নির্মিত ভাকরা নাঙ্গাল সেচ ও বিদ্যুৎ প্রকল্প পাঞ্জাব ও হিমাচল প্রদেশের শস্য উৎপাদনে বিরাট পরিবর্তন এনেছে। বিতস্তা নদীর তীরে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত। গঙ্গা নদী। গঙ্গা ভারতের শ্রেষ্ঠ নদী এবং ভারতের দীর্ঘতম নদী। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2510 কিমি, এর মধ্যে 2017 কিমি ভারতে প্রবাহিত। কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষার গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। এই দুই মিলিত স্রোত গঙ্গা নামে পরিচিত। গঙ্গা পরে শিবালিক পর্বত অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে। এরপর বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করে কিছু দূর প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলার মিঠিপুরের কাছে ভাগীরথী ও পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। গঙ্গার একটি শাখা ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গার প্রধান উপনদী যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদ বা প্রয়াগে এসে ডান দিকে গঙ্গায় পতিত হয়েছে। চম্বল, বেতোয়া, কেন প্রভৃতি যমুনার উল্লেখযোগ্য উপনদী। এরা দাক্ষিণাত্যের মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। গঙ্গার ডান তীরের উপনদীগুলির মধ্যে সোন নদী সবথেকে উল্লেখযোগ্য, এটিও দাক্ষিণাত্যের মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। এবার দেখে নেব দক্ষিণ ভারতের নদীগুলোকে। দক্ষিণ ভারতের নদী প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী। এই পশ্চিম বাহিনী নদীগুলো আরব সাগরে পতিত হয়েছে, পূর্ব বাহিনী নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দক্ষিণ ভারতের নদীকে আমরা দুই ভাগে ভাগ করছি: পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীগুলো আরব সাগরে পতিত হচ্ছে আর পূর্ব বাহিনী নদীগুলো
বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। পশ্চিম বাহিনী নদী মধ্যে উল্লেখযোগ্য হল নর্মদা নদী। এটি মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট মধ্য দিয়ে বিন্ধ্য ও সাতপুরার সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে খাম্বাত উপসাগরে বা কাম্বে উপসাগরে পড়েছে। কঠিন শিলাস্তর অতিক্রম করার সময় নর্মদায় অনেকগুলি জলপ্রপাতের সৃষ্টি করেছে। এর মধ্যে জব্বলপুরের নিকটবর্তী ভরাঘাটের নর্মদা জলপ্রপাত উল্লেখযোগ্য। নর্মদা নদীর দৈর্ঘ্য 1310 কিমি। তাপ্তি নদী মহাদেব পর্বতের মুলতাইয়ের কাছে প্রায় 770 মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্য দিয়ে সাতপুরা, অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা পার হয়ে সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে। তাপ্তি নদীর দৈর্ঘ্য 725 কিমি। তাপ্তির প্রধান উপনদী পণ্যা। পূর্ববাহিনী নদীর মধ্যে উল্লেখযোগ্য হল গোদাবরী। এটি পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত ত্রিম্বক পাহাড়ে 1600 মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর পূর্ব দিকে প্রবাহিত হয়ে বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পড়েছে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। এর দৈর্ঘ্য 1465 কিমি। এর বাম তীরস্থ উপনদীগুলির মধ্যে প্রাণহিতা, ইন্দ্রাবতী, শবরী প্রধান। গোদাবরীর ডান তীরস্থ উপনদীগুলির মধ্যে মঞ্জিরা প্রধান। তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। গোদাবরীর ডান তীরস্থ উপনদী হচ্ছে মঞ্জিরা, বাম তীরস্থ উপনদী হলো প্রাণহিতা, ইন্দ্রাবতী, শবরী প্রভৃতি উল্লেখযোগ্য। কৃষ্ণা নদী এটি পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের কিছুটা উত্তরে প্রায় 1400 মিটার উচ্চতা থেকে উৎপন্ন হওয়ার পর দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পড়েছে। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য 1290 কিমি। কৃষ্ণার উপনদীগুলোর মধ্যে সিনা, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি, বেতবতী প্রধান। কৃষ্ণার তীরে বিজয়ওয়াড়া এবং তার উপনদী মুসির তীরে অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ অবস্থিত। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর উপনদী মুসির তীরে অবস্থিত। কাবেরী নদী কর্ণাটক রাজ্যের ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়ে কাবেরী নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কাবেরী নদীর দৈর্ঘ্য 150 কিমি। কাবেরী নদী দক্ষিণ ভারতের অধিবাসীদের কাছে গঙ্গার মতো পবিত্র, তাই কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কাবেরী নদীর উপনদীগুলির মধ্যে হেমবতী, শিমসা, ভবানী প্রধান। শিবসমুদ্র কাবেরীর একটি বিখ্যাত জলপ্রপাত। শিবসমুদ্র জলপ্রপাতটি কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী বিখ্যাত জলপ্রপাত। কাবেরীর তীরে অবস্থিত তিরুচিরাপল্লী একটি বিখ্যাত তীর্থক্ষেত্র। মহানদী ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণ অংশে শিয়াওয়াড়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ ও উড়িষ্যার মধ্য দিয়ে অতিক্রম করার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পড়েছে। মহানদীর দৈর্ঘ্য 890 কিমি। হাঁসদা, মান্দ, ইবো প্রভৃতি হল মহানদীর উল্লেখযোগ্য উপনদী। মহানদীর বদ্বীপে অবস্থিত কটক একটি উল্লেখযোগ্য শহর ও শিল্পকেন্দ্র। দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্য জেনে নেব। এই নদীগুলো কোনো হিমবাহ থেকে উৎপন্ন না হয়ে এরা ঝর্ণার জলে পুষ্ট হওয়ার বর্ষাকাল ছাড়া অন্য সময় এইসব নদীতে জল থাকে না বললেই চলে। দক্ষিণ ভারতের নদীগুলো বন্যাপ্রবণ নয়। খসরতা হওয়ায় দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী নৌ পরিবহনের উপযোগী নয়। এখন আমরা জেনে নেব উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে পার্থক্য। উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের এই নদ নদীগুলি অপেক্ষাকৃত নবীন, এই নদ নদীগুলি অপেক্ষাকৃত প্রাচীন। এই নদীগুলির প্রধানত হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে উৎপন্ন হওয়া এরা বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে বরফ গলা জলে পুষ্ট, তাই এরা চিরপ্রবাহী।
তাহলে উত্তর ভারতের নদীগুলো হিমবাহ থেকে উৎপন্ন হয় এবং বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে বরফ গলা জলে পুষ্ট, তাই এরা চিরপ্রবাহী। আর দক্ষিণ ভারতের নদীগুলো বৃষ্টির জল বা ঝর্ণার জলে পুষ্ট হয়, এরা চিরপ্রবাহী নয়। হিমালয় অঞ্চলে বর্ষার প্রাবল্যের জন্য এই সমস্ত নদ নদী বরফ গলা জল ছাড়াও প্রচুর পরিমাণে বৃষ্টির জল পায়, তাই বর্ষাকালে অনেক সময় নদীগুলোতে কী হয়, বন্যা দেখা দেয়। অর্থাৎ উত্তর ভারতের নদীগুলো আমরা বলতে পারি বন্যাপ্রবণ, আর দক্ষিণ ভারতের নদ নদীর ক্ষেত্রে বন্যার প্রকোপ সীমিত। উত্তর ভারতের নদীগুলোকে প্রায় এঁকে বেঁকে নদী খাত পরিবর্তন করতে দেখা যায়, তাই এদের গতিপথ বক্র। আর দক্ষিণ ভারতের নদীগুলো গতিপথ বক্র নয়। উৎস থেকে মোহনা পর্যন্ত উত্তর ভারতের নদীগুলি নদীখাতের ঢাল সামঞ্জস্যপূর্ণ নয়, আর দক্ষিণ ভারতের নদীগুলি নদীখাতের ঢাল সামঞ্জস্যপূর্ণ। দক্ষিণ ভারতের নদ নদীর তুলনায় উত্তর ভারতের নদ নদীগুলির দৈর্ঘ্য অনেক বেশি, আর উত্তর ভারতের নদ নদীর তুলনায় দক্ষিণ ভারতের নদ নদীগুলির দৈর্ঘ্য বেশ কম। এই নদীগুলির বেশিরভাগ অংশ সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীঘাট চওড়া ও গভীর, অথচ উঁচু নিচু নয়, ফলে এদের গতিপথে জলপ্রপাতের সৃষ্টি হয়নি। এই কারণে উত্তর ভারতের নাব্য নদ নদীগুলি নৌ চলাচলে উপযুক্ত, বা এখানে উত্তর ভারতের নদীগুলিতে স্রোতের পরিমাণ কম থাকায় এটা নৌ চলাচলে উপযুক্ত। আর দক্ষিণ ভারতের প্রায় উঁচু নিচু মালভূমি নদীগুলি প্রায় উঁচু নিচু মালভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অনেক সময় এদের গতিপথে জলপ্রপাতের সৃষ্টি হয়, তাই এরা নৌ চলাচলে অনুপযুক্ত। উত্তর ভারতের প্রায় প্রতিটি নদীর মোহনায় সুবিশাল বদ্বীপের সৃষ্টি হয়েছে, আর দক্ষিণ ভারতের বেশিরভাগ নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হলেও এখানকার বদ্বীপগুলির আয়তনে ছোট। এছাড়া নর্মদা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। এই নদীগুলির উচ্চ ও মধ্য নিম্ন গতি স্পষ্ট দেখা যায়, তাই এরা আদর্শ নদী উদাহরণ। তাহলে উত্তর ভারতের নদীগুলোকে আমরা আদর্শ নদী বলি। এই নদীগুলি, তার কারণ হচ্ছে এই নদীর 3টে গতি দেখা যায়, উচ্চ মধ্য নিম্ন গতি স্পষ্ট, তাই এরা আদর্শ নদী। যেমন সিন্ধু, গঙ্গা। আর দক্ষিণ ভারতের নদীগুলো 3টি পর্যায়ে স্পষ্ট দেখা যায় না, তাই এরা আদর্শ নদী নয়। এছাড়া এই নদীগুলি তাদের উচ্চ প্রবাহ ছাড়া অন্যত্র মন্দ স্রোতা হওয়ায় সমভূমি অংশে এরা জলবিদ্যুৎ উৎপাদনে অনুপযুক্ত। আর নদীগুলি, দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে সুবিধাজনক, অর্থাৎ উত্তর ভারতের নদীগুলি এতে জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে উপযুক্ত নয়, আর দক্ষিণ ভারতের নদীগুলি কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে সুবিধাজনক বা উপযুক্ত। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবিএন গাইড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।